বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন কেন হতে হলো সেই প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে আমাদের আর নতুন করে খোঁজার কোনো প্রয়োজন নেই। তবে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশি হয়তো এতখানি নিশ্চিত হতে পেরেছে, বাংলাদেশে জোর করে কিংবা জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আর কখনোই থাকা যাবে না। নতুন বাংলাদেশের যেই গলিতে গলিতে আমরা নানান রকমের সমস্যা দেখেছি, সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, RICL নিবেদিত সপ্তাহের দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। রাষ্ট্র বিনির্মাণ ও আগামীর বাংলাদেশ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আজ মুখোমুখি হয়েছেন শফিকুল আলম, প্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সপ্তাহের দেশে। একটু শুরু করতে চাই, আসলে আমরা 50 বছরের বেশি পার করেছি স্বাধীনতার, এরপরেও আমাদেরকে নতুন করে স্বাধীন হতে হয়েছে। সেই স্বাধীনতায় আসলে আমাদের শুধু স্বাধীন নামটি আমরা বয়ে বেড়াবো, নাকি আমরা সত্যিকার অর্থেই আসলে স্বাধীনতা যে অর্জন করেছি সেই অর্জিত বাংলাদেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো? না, পুরো জিনিসটা যদি দেখেন যে এটা একটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, এটা স্যার বলেছেন যে এটা একটা সেকেন্ড লিবারেশন, এবং সেকেন্ড লিবারেশনের মূল যে এম, আপনি যদি দেয়ালগুলোতে দেখেন ওরা কি চাচ্ছে, ওরা চাচ্ছে যারা এটার মানে ছাত্র এবং জনতা চাচ্ছে যে দেশটাকে যাতে মেরামত করা হয়। দেশটা একদিকে যাচ্ছিল, হঠাৎ করে দেশটাকে একটা 15 বছর একটা অপশাসন, একটা স্বৈরাচার, পুরো এই সমস্ত ইনস্টিটিউশনগুলো ভেঙে ফেলেছিল। তো সেই ইনস্টিটিউশন করে নতুন করে গড়ে যাতে আমরা ট্রুলি একটা ডেমোক্রেটিক একটা ন্যাশন হতে পারি, সেইটাই কিন্তু লক্ষ্য। সেকেন্ড লিবারেশনটা কেন বলা হচ্ছে কারণ আগে যা হচ্ছিল সেই পুরো ব্যবস্থাকে কিন্তু ভেঙে চুরে ওরা এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যে নতুন করে আমাদেরকে লিবারেট হতে হচ্ছে। আমার সিভিল লিবার্টিস বলে কিছু ছিল না, আমার ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না, আমার ফ্রিডম অফ স্পিচ কিছু ছিল না, আপনার ফ্রিডম অফ প্রেস, আপনারাই তো টিভি চালিয়েছেন, আপনারা দেখেছেন, এবং আমি যেটা শুনেছি আপনাদেরকে 17 মিনিটের জন্য 3 তারিখে বন্ধও রাখা হয়েছিল। সেই জায়গায় আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে দেশটা মেরামত হোক, এবং সেটার জন্য যতগুলো সবাই উনি কথা বলছেন, পলিটিশিয়ানদের সাথে কথা বলছেন, সিভিল সোসাইটির সাথে কথা বলছেন, উনি আপামর জনসাধারণের সাথে, এনারাই তো জনসাধারণকে রিপ্রেজেন্ট করেন, তাদের সাথে কথা বলছেন, এবং কথা বলে যেটা উনি মানে ইন্টারিম গভর্নমেন্টের রাইট গ্রুপ অফ পিপল এসছে, দিজ আর অল গুড পিপল। তারা চাচ্ছে দেশটাকে একটা খুবই ভালো রিফর্ম উপহার দিতে, যাতে দেশটা মেরামত হয় এবং দেশটা ঐক্যবদ্ধভাবে আসলে আমাদেরকে এই মেরামতের কাজটি করতে হবে। আপনি নিজে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনি দীর্ঘ 25 থেকে 30 বছর, আমরা গল্প করছিলাম অনুষ্ঠান শুরুর আগে, আপনি গণমাধ্যমে কাজ করেছেন। কোন রাষ্ট্রকে আসলে যদি নিজেকে গণতান্ত্রিক দাবি করতে হয়, তার গণমাধ্যমকে শতভাগ আমাদের কিন্তু স্বাধীনতা দেওয়ার প্রয়োজন আছে। আপনি যেহেতু প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, আমি সরাসরি এই প্রশ্নটি করতে চাই, আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারবো? অলরেডি পারছেন না। গত একটা মাসে কোনো কেউ কি আপনাকে ফোন দিয়েছে যে এই রিপোর্টটা করো না বা এই রিপোর্টটা নামিয়ে ফেলো? কেউ কি করেছে? এটা হবে না। এই গভর্নমেন্টের পুরোপুরি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করে, এবং উনি কিন্তু এডিটরদের সাথে যে ওনার মিটিং হলো কয়েকদিন আগে, ওইখানে কিন্তু বলেছেন যে আমাদের যদি ভুল ত্রুটি থাকে এগুলো নিয়েও লেখেন, সবাইকে নেই। আপনি যদি না লেখেন আমি কেমনি জানবো যে আমার ভুল ত্রুটি হচ্ছে বা আমি যেই দিকে যাচ্ছি সেই যাওয়াটা ঠিক না? হ্যাঁ, কেননা একটা লোক তো যখন পাওয়ারফুল প্লেসে থাকে সে অনেক কিছু নাও দেখতে পারে। আপনি আমাকে দেখায় দিবেন যে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে, বা এই জায়গাটা আপনি যেভাবে ভাবছেন জনগণ আসলে সেই ভাবনাটা করছে না। তো সেই জন্য পাওয়ারফুল প্রেসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা চাই না যে এমন ওই যেই রুটিন করে আগের স্বৈরাচার যেটা করতেন, যে আপনার সবাই এসতেন, এসে ওনার স্তুতি বাক্য করতেন, এবং শুধু সেটার ফলে হয়তো কি উনি জানতেন না যে আমরা দেখতে চাই না, সেখান থেকেও তো আমাদের বেরিয়ে আসতে হবে। যে কোনো সময় যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছি, রাজনৈতিক গণতন্ত্রের স্বাধীনতা যেমন প্রয়োজন, গণমাধ্যমগুলোর স্বাধীনতা প্রয়োজন, তেমনি স্বচ্ছতা নিশ্চিত করাটাও খুবই জরুরি। গণমাধ্যমগুলো থেকে শুরু করে আপনারা যারা এই মুহূর্তে রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, আপনাদের নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করাটাও কতখানি জরুরি বলে আপনি? না, আমরা তো স্বচ্ছ হচ্ছি, এই জন্য কিছু মুভও নেওয়া হয়েছে, ওয়েলথ স্টেটমেন্ট চাওয়া হচ্ছে। হ্যাঁ, কার কি আছেন সবাই তো তারা ওপেন, আমরা সবাই স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ। আপনি দেখতে পারেন যে আমার কোথায় কি কি আছে বা আমরা কি বলছি, আমাদের কথা এবং কাজের মিল হচ্ছে কিনা সেটা দিচ্ছে, এবং সেই জন্যই তো আহ্বান করা যে আমার যদি
ভুল ত্রুটি হয় আপনি সেগুলো নিয়েও লেখেন। জি, শফিকুল আলম, 50 বছর ধরে আসলে আমরা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলে দাবি করছি। 50 বছরও বেশি সময় ধরে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি। সেই গল্পের পেছনে আসলে নানান রকম গল্প ছিল, সেটি হয়তো আমরা দীর্ঘদিন ধরে জানতে পারিনি কিংবা আমাদেরকে জানানো হয়নি। সাংবাদিকতা পেশা নিয়েও আসলে এক ধরনের নানান রকমের সমালোচনা সৃষ্টি হয়েছে, আমাদেরকে হতেই হয়েছে। সাংবাদিক দম্পতিকে আমরা গ্রেপ্তারও হতে দেখেছি। সেই রকম সাংবাদিকতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, কিংবা আসলে সাংবাদিকদেরকে সেই রকম কোনো কাজ করতে বাধ্য করা হবে না আর কখনোই, সেই নিশ্চয়তা আমরা পেতে পারি কি? আপনি দেখছেনই তো আমরা কি করছি, একটা পুরো দেখা যাচ্ছে। তো আমরা বলতে পারি এই গভর্নমেন্ট ফ্রিডম অফ প্রেসে মানে ব্যাপারে তারা মনে করেন যে ফ্রিডম অফ প্রেস ইজ নন নেগোশিয়েবল। এটা নিয়ে কোনো ধরনের কোনো মানে আমরা কোনো ধরনের কোনো কার্ভ দিতে চাই না। আমরা চাই যে একটা ফ্রিডম আপনাদের পুরোপুরি থাকুক, যাতে আপনারা প্রেসের কাজ কি? প্রেসের কাজ হচ্ছে পাওয়ারফুল পিপলকে জিজ্ঞাসা করা, পাওয়ারফুল পিপলের ভুলগুলো ধরা, মানে ইংরেজিতে যেটা বলে যে টু হোল্ড পাওয়ারফুল পিপল টু অ্যাকাউন্ট, তাকে সেই জিনিসটা আমরা চাই। এটা আপনারা করলে যেটা হবে যে দেশে এই ফ্রিডম অফ প্রেসটা চর্চা হোক, এবং চর্চা হতে হতে দেখবেন যে এই চর্চাটা আমরা ভুলে গিয়েছিলাম গত 15 বছরে। আমরা চাই এই চর্চাটা হলে সাংবাদিকতার মানে ট্রু সাংবাদিকতা এখানে হবে। ট্রু সাংবাদিকতা হলে অনেক জায়গায়, যেমন ধরেন আপনি একটা জায়গায় চুরি হচ্ছে, হ্যাঁ, আপনার আগে কি আপনি পদ্মা ব্রিজ হচ্ছে, আপনি চিন্তা করা যায় আপনাকে বারবার নিয়ে যাচ্ছে টিম ধরে যে আজকে এততম স্প্যান হলো, আজকে অততম স্প্যান হলো। তার চেয়ে যেটা দরকার ছিল যে এই পদ্মা ব্রিজে যেই টাকাটা ব্যয় হলো, সেই টাকাটা তো আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা, সেই টাকাটাকে ওনারা কি ঠিক মতো ব্যয় করলেন কিনা ওইটা নিয়ে কিন্তু রিপোর্ট নাই। রিপোর্ট হচ্ছে আজকে 27তম স্প্যান হচ্ছে। তো এই আমরা চাই যে আপনারা রিয়েল জার্নালিজম করেন, যেই জার্নালিজম পাওয়ারফুল পিপলকে কাঠগড়ায় দাঁড় করাবে। নিশ্চয়ই, এবং সেখানে আসলে এর গত 15 কিংবা 17 বছরে আমরা আসলে সাংবাদিকদের সাথে বিগত সরকারের যেই এক ধরনের সম্পর্ক দেখেছি, সেই সম্পর্ক হয়তো আমরা এখন আর দেখতে চাই না। কিংবা আপনি নিজেও বলছিলেন আমাদের চ্যানেলকেও 15 থেকে 17 মিনিট পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল, সেই প্রেশারগুলো আর না আসুক সেটিও আমরা চাই। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও একটি বড় সংস্কারের মুখোমুখি হতে হবে কিনা, সেটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কি এটা ওনারা ভাববেন, ওনারা কতটুক জনসম্পৃক্ততা না থাকলে কি হয় আপনারা তো আগে রেজিমে দেখেছেন। হ্যাঁ, আমরা চাই সবাই জনসম্পৃক্ত হন, জনগণ কি চায়, জনগণ কতটুক ডেমোক্রেসি চায় তাদের পার্টিতে, জনগণের কথা ওনারা শুনেন। হ্যাঁ, আমরা এখানে তাদেরকে আর তো মানে বলবো না আপনারা কি করবেন, বা যেহেতু আপনি জনগণকে রিপ্রেজেন্ট করেন, তো জনগণ যেই ধরনের রিফর্ম আপনার পার্টিতে চায় আপনারা সেগুলো করেন। সেটা আমরা এটা অবশ্যই মানে অ্যাজ এই ইন্টারিম গভর্নমেন্টের আমি একজন মানে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি হিসেবে এটা আমি বলছি না, অ্যাজ এ জেনারেল মানুষ হিসাবে আমি যেটা বলি যে পলিটিক্যাল পার্টি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তাহলে পলিটিক্যাল পার্টি তার যদি ট্রুলি ডেমোক্রেসি যদি চর্চা করে, তাহলে হয় কি ন্যাশনাল লেভেলে যাও সেই চর্চাটা আসে, সে যখন অন্তত পাওয়ারে আসে। জি নিশ্চয়ই। রাষ্ট্র বিনির্মাণের কথা আমরা বলছি, বাংলাদেশে 5 কোটিরও বেশি তরুণ আছে, এবং নতুন এই বাংলাদেশ কিন্তু আমরা তরুণদের হাত ধরেই পেয়েছি। আপনি যেহেতু সরাসরি আসলে প্রধান উপদেষ্টার সাথে আপনার কাজ করার সুযোগ আছে, তিনি আসলে তরুণদের প্রতি অনেক বেশি পজিটিভ। সেই জায়গাগুলো একটু জানতে চাই, তরুণদেরকে নিয়ে আমরা নতুন করে কিছু করার কথা ভাবছি কিনা। তরুণদেরকে নিয়ে আপনি দেখবেন কালকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, অনেকটাই তরুণদেরকে লক্ষ্য করে বলা। উনি বলছেন যে হ্যাঁ, তোমরা যে বিপ্লবটা করেছো, তুমি অসাধ্য সাধন করেছো, এখন আসো আমরা সবাই মিলে একসাথে দেশটাকে গড়ি। উনি আবারও বলেছেন যে আমাদের দক্ষ জনশক্তি দরকার, আমাদের এডুকেটেড পিপল। উনি বলছেন যে আসো তোমরা আবার আমরা পড়ালেখায় যাই, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই মিলে যাতে দেশটাকেও মেরামত করতে পারি। ওনাদের আমরা চাই যে সবাই সম্পৃক্ত হোক এই গভর্নমেন্টে, এবং সবাই তার স্টেকটা থাকুক, যাতে সবার মানে আমরা পুরো গভর্নমেন্টের কাজটা কি ফিউচার জেনারেশনের জন্য নতুন চাকরির সুযোগটা তৈরি করে দেওয়া, দেশটাকে আরো উন্নতির শিখরে আনা। আমাদের যারা প্যারেন্টসরা ছিলেন তারা কি আমরা এখন যেই জায়গায় আছি তারা তো সেই জায়গায় ছিলেন না। আমরাও চাই যখন আমরা চলে যাব, তাহলে এই যে নতুন জেনারেশনে ওরা আরো প্রসপ্যারিটির মধ্যে বসবাস করবে, কোনো ধরনের মানে পোভার্টি থাকবে না। তারা ইন্টারন্যাশনাল যে কোনো একটা দেশে যে নাগরিক যেরকম তার প্রাইড থাকে, সেই প্রাইডটা আমাদের একটা মানুষের থাকুক। তারাও বিশ্বের বুকে বলতে পারে যে না, আই এম অলসো এ প্রাউড সিটিজেন অফ বাংলাদেশ।
আপনি নতুন বাংলাদেশের কথা বলছেন, আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্নের কথা বলছিলেন, কিন্তু যেই বাংলাদেশের দায়িত্ব আসলে এবারের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে নানান রকমের সমস্যা জটিলতা রয়েছে। বিগত 15-16 বছরের এই সমস্যা হয়তো একদিনে আমাদের পক্ষে পরিবর্তন করে ফেলা সম্ভব নয়, সেখানে সময় প্রয়োজন। কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করাটাও কি এখন একটি অনেক বড় চ্যালেঞ্জ, নাকি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেও আপনাদেরকে আরো নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে? না, আমার মনে হয় লক্ষ্যটা খুবই, আমরা দেখছি যে আমাদের লক্ষ্যটা কি, মানুষ কি চাচ্ছে। মানুষ চাচ্ছে খুব ডিপ রিফর্ম, হ্যাঁ, গভীর রিফর্ম চাচ্ছে অনেকগুলো জায়গায়। ওনারা ব্যাংকিং সেক্টর পুরো দেখবেন যে রবারি হয়েছে এক ধরনের, হ্যাঁ, ডাকাতি হয়েছে, সেই জায়গাটা ওনারা ঠিক করতে চাচ্ছেন। ওরা জুডিশিয়ারিতে ইন্ডিপেন্ডেন্স চাচ্ছেন, যাতে জাজরা কোনো ভয় ভীতি ছাড়া কাজ করতে পারেন, ভয় ভীতি ছাড়া তাদের জাজমেন্ট দিতে পারেন। ওনারা চাচ্ছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কেউ যেন ক্যাপচার না করে তার ক্ষমতাকে আরও বৃহৎ ক্ষমতাকে এক্সটেন্ড করে। তারা চাচ্ছেন পুলিশের রিয়াল রিফর্ম, যাতে পুলিশ বা সিকিউরিটি এজেন্সিগুলোকে যাতে জনগণের এগেনস্টে না দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং যাতে দেশের যে কোনো লোক, যে কোনো সম্প্রদায়ের হোক, সে মাইনরিটি হোক আর মেজরিটি হোক, তার জন্য তার হিউম্যান রাইটসটার জন্য আপহোল্ড হয়। এটাই বাংলাদেশী হিসেবে মানুষ যাতে একটা ডিগনিটি নিয়ে বাস করতে পারে, যে ডিগনিটিটা গত 15 বছরে আমার মনে হয় না ছিল। আমাদের সব সময় নাকে খত দিয়ে চলতে হতো। প্রধান উপদেষ্টা অতি সম্প্রতি বিদেশ সফরে যাচ্ছেন, প্রথম সফর, এবং আমি একটু উল্লেখ না করলেই নয়, হয়তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান উপদেষ্টা সবচেয়ে কম সফর সঙ্গী নিয়ে বিদেশে যাচ্ছেন। এর আগে আমরা 200-250 জন সফর সঙ্গী নিয়ে বিদেশে যেতে দেখেছি। সেটিও আসলে একটি প্রথম পদক্ষেপ কিনা, আসলে আমরা যে এগিয়ে যাচ্ছি সেই দিকে? না, একটা জিনিস হচ্ছে যে আমাদের তো একটা ভঙ্গুর ইকোনমি রেখে গেছেন, তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের একটা ফোকাস হচ্ছে যে যতটা মানে সেভিংস করা যায়, যত কম খরচ করা যায়, যাতে এটাতে জনগণেরই টাকা, হ্যাঁ, এক ধরনের মানে ল্যাভিশনেসের তো কোনো দরকার নাই অনেক ক্ষেত্রে। ওনার যতটুক বেসিক মিনিমাম যতটুকু লাগছে উনি সেটাই করছেন। আপনি দেখবেন যে এই যে উপদেষ্টা পরিষদ, এটা তো আরো অনেক বড়ও করা যেত, ঠিক না? একদম 20-22 জনের মতো একটা 20 জনের ওনারা চালাচ্ছেন এইটা এক জায়গায়। তারপরে অনেক ক্ষেত্রেই আমি বলবো যে মানে খরচটা কতটা কমানো যায় সেটার একটা লক্ষ্য থাকছে। নিশ্চয়ই মতামতের প্রতি শ্রদ্ধা দিতে হবে, সেই কথাগুলো হয়তো আমরা ভুলে গিয়েছিলাম, কিংবা সহনশীলতা বলেও যে আসলে সরকারি জায়গাতে যারা থাকবেন তাদের কিছু একটা শব্দ আছে, সেটিও হয়তো বিগত সরকার যে ভুলে গেছিল সেটি আমরা দেখেছি। আমরা আয়না ঘরের মতন নির্মম নির্যাতনের শিকার হতে দেখেছি মানুষকে। সেই বিচারগুলো আমরা দাবি করতেই পারি, কিংবা সাধারণ মানুষের যথেষ্ট প্রত্যাশা আছে সেই আয়না ঘর কিংবা এই ধরনের নির্মম নির্যাতন থেকে আমরা বেরিয়ে আসার কথা কতখানি চিন্তা করছি, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কতখানি শক্তিশালী করার কথা ভেবেছি। না, আপনি দেখছেন তো কাজ হচ্ছে না। আমরা ইন্টারন্যাশনাল যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে যে কনভেনশন, সেটার যে ইনস্ট্রুমেন্ট, সেটাই আমরা এটা জয়েন করেছি। আমরা এটাকে উনি স্যার নিজে সাইন করেছেন। আমরা এটা নিয়ে গুম, বলপূর্বক যে গুম, সেটাকে নিয়ে একটা 5 সদস্য বিশিষ্ট একটা কমিশন গঠন হয়েছে, সেখানে জনপ্রতিনিধিত্বও থাকছে। তো তারা সবাই এটা নিয়ে কাজ করবেন। কারা কারা গুম হয়েছে প্রত্যেকটা কেস ধরা হবে, কারা কারা কিভাবে গুম হলো, কারা এটা রেসপন্সিবল, কে অর্ডারটা দিয়েছিল, সেগুলো সবগুলো জানা যাবে। আমরা চাই না এই আয়নাঘর বা বলপূর্বক গুম বাংলাদেশে আবার আসুক, মানুষ যেন ভয়হীন ভাবে থাকতে পারে। আমরা আসলে হয়তো আর কখনো একজন ব্যক্তি পুরো রাষ্ট্রকে পরিচালনা করবেন সেটিও আর দেখতে চাই না। এটা তো একটা মানে আপনি দেখতেন যে আগে সবকিছুই একটা জায়গায় যে কেন্দ্রীভূত হতো, এটা তো ডিসেন্ট্রালাইজেশন, এগুলো পুরোটাই রিফর্মের পার্ট হবে, যে পাওয়ারও যাতে ডিসেন্ট্রালাইজ হয়। এবং অলরেডি দেখবেন অনেক কথা তো উঠছে যে একটা প্রাইম মিনিস্টার যেন 2 টার্মের বেশি না থাকেন, এটা নিয়ে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কথা বলছেন। বা প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো যায় কিভাবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথাগুলো আসছে, হ্যাঁ, সবাই কিন্তু এটা নিয়ে ডিবেট করছেন। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে স্টুডেন্ট বলেন, একজন পলিটিক্যাল পার্টিগুলো বলেন, বা সিভিল সোসাইটি বলেন, বা রাইটার কমেন্টেটর বলেন, সবাই কিন্তু এগুলো নিয়ে লিখছেন এবং একটা খুব বড় রকমের একটা ডিবেটের পরিবেশ তৈরি হয়েছে। এটা নিয়ে আমার মনে হয় যে বেস্ট আউটকামটা হবে, বেস্ট যেটা সবাই চাচ্ছেন সেই জিনিসটাই নেওয়া হবে। কথা বলার একটি সুযোগ অন্তত আমরা সৃষ্টি করতে পেরেছি।
আমরা আসলে ভুলে গিয়েছিলাম যে জনগণের পালস বোঝাটা খুব জরুরি, কিংবা জনগণ আসলে যা চায় সরকারকে সেটি করতেই হবে। সেই জায়গাটিতে আমরা ফেরত আসতে পারবো কিনা, কিংবা জনগণের, বাংলাদেশের যে জনগণই মালিক, সেই মালিকানা তাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারবো কিনা। আমি উত্তরটি নিব, আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, RICL সপ্তাহের দেশে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। RICL সপ্তাহের দেশ দেখছেন। আমাদের সাথে আজ আলোচনায় আছেন শফিকুল আলম, প্রেস সচিব, প্রধান উপদেষ্টা। শফিকুল আলম, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, জনগণের পালস বোঝা খুবই জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক প্রত্যাশা জনগণের, আপনারা আসলে সেই পালস বোঝার চেষ্টা করছেন কিনা? জনগণের পালস বোঝার জন্যই আমরা চাচ্ছি যে পত্রিকাগুলো জনগণের হয়ে লেখুক। জনগণ কি চিন্তা করছে, জনগণ কি ভাবছে, আপনারা তাদের কথাগুলো লেখেন, তাহলে তো আমরা পালসগুলো বুঝবো। আগে যেটা হতো যে চাপিয়ে দেওয়া হতো যে জনগণের পালসে লেখা হবে না, একটা দলকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেই জার্নালিজমটা হবে। অনেক ক্ষেত্রে হয়েছে, কেউ কেউ ব্যতিক্রম ছিলেন, আমি তাদের কথা বলছি না, বাট মেজরিটি যেটা হয়েছে যে এক ধরনের ইম্পোজ করে দেওয়া হয়েছে যে আপনি এইটা লিখবেন, এই বিষয় লিখবেন, এর বাইরে লিখবেন না। তো তাহলে তো আর জনগণের আপনি পালসটা আর বোঝা হলো না, জনগণ আসলে কি এটা চাচ্ছে কিনা। জনগণ আপনার এই এত ব্যয়বহুল, ওয়ার্ল্ডের পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল রোড আমরা করছি, সমস্ত কিছুতে আমরা প্রত্যেকটা বড় বড় প্রজেক্ট নিচ্ছি, কিন্তু এটার ব্যয়ের কোনো সংকোচনের কোনো নামমাত্র ছিল না। তো সেই জায়গাগুলো জনগণ আসলে কি ভাবছে, আমরা কি সেটা দেখছি না? দেখে বলা হচ্ছে যে আমার এটা হচ্ছে, ওইটা হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম আমার তো দেখতে হচ্ছে যে আমি এমন কাজ করছি যার জন্য আমার ফিউচারটাকে আমার জিওপার্ডাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা চাই। সেই জন্য আপনারা প্রচুর ভালো জার্নালিজম করেন, সাংবাদিকরা তাদের পুরোটা দিয়ে, একটা ফ্রিডম অফ প্রেসে যতটুক দেওয়া পুরোটা দিক, পত্রিকাগুলো ভালো মতো জার্নালিজম করুক, সবাই পড়লে হবে কি, তাহলে আমরা জানবো যে আসলে দেশটা কোন পথে যাচ্ছে, দেশটা কি ঠিক পথে যাচ্ছে কিনা। আমাদের এটা জানা উচিত যে মানুষ আসলে কি ভাবছে, এবং জানার জন্যই তো এই যে চতুর্থ স্তম্ভের কথা আসছে, ঠিক না? আপনারা সবাই মিলে যদি ভালো জার্নালিজম করেন, আমরা জানতে পারবো যে এই জায়গাটায় দুর্বলতা আছে, এই জায়গাটায় আমাদেরকে ফিক্স করতে হবে, এই জায়গাটায় তাড়াতাড়ি কাজ করতে হবে। সেগুলো তো জনগণের থেকেই আসবে অনেক ক্ষেত্রে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আমরা অনেক সমালোচনা হতে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ, আমি সবার কথা বলবো না, কিন্তু কেউ কেউ আসলে নিজের জন্য, নিজ স্বার্থে কিছু সুবিধাভোগী কাজ করেছেন, সেই উদাহরণও আমাদের সামনে আছে। তারাও হয়তো অনেক সময় গিয়ে দেশের স্বার্থ চিন্তা করেননি, কিংবা জনগণের কথা চিন্তা করেননি। সেই ইতিহাসে আমরা হয়তো হিস্টোরি রিপিটস হয়ে ফেরত আসুক, সেটি আমরা আর চাই না। উপদেষ্টা যারা ছিলেন সেখান থেকে আমরা ফিরে আসতে চাই। এই সরকার আসলে বাংলাদেশের জনগণ তাদেরকে চুজ করেছে, বাংলাদেশের জনগণ চেয়েছেন যে আপনারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করেন। সেই প্রত্যাশার সাথে আসলে সেই অর্জন আমাদের সঠিকভাবে মিলবে কিনা? আমি তো মনে করি এই ইন্টারিম গভর্নমেন্টের এনাদের মানে যারা উপদেষ্টা পরিষদ আছেন, তাদের আপনি দেখেন না, আপনি যারা যারা আসছেন এক একজনের আপনি যদি প্রোফাইলগুলো দেখেন, তারা তো সত্যিকার অর্থে এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু ওনারা দেশ সেবা করতে চান, দেশটা যাতে সঠিক পথে যেতে পারে। এবং যেই মেরামতের কথা স্টুডেন্টরা বললো, বা ছাত্র জনতা অভ্যুত্থানের সময় এত মানুষ মারা গেল, একটা বাচ্চা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে ফেলেছে, তারা যে শহীদ হলো, এই যে শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনারা এসছেন। এবং আমি বলতে পারি ওনাদের কাজের যে ওনারা সারাদিন কাজ করছেন, ওনারা সেই প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করছেন, যাতে খুব দ্রুত আমরা সত্যিকার অর্থে দেশটাকে আবার ঘুরে দাঁড়ানো যায়, রিবিল করা যায়। প্রত্যাশা যখন বেশি থাকে, দাবি দেওয়াও একটু বেশি থাকে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেক ধরনের যৌক্তিক দাবি যেমন তুলে ধরছেন জনগণ, কিছু কিছু অযৌক্তিক দাবিও হয়তো তুলে ধরা হচ্ছে। সেগুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? না, একটা জিনিস কি, একটা রেভলিউশন হলে, বিপ্লব হলে হয় কি, অনেক আশার জায়গা তৈরি হয়। আমরা অনেকে ছিল যে গত 15 বছর ধরে সে কথাই বলতে পারে নাই, অনেক গ্রুপ ছিল তার যে আশা আকাঙ্ক্ষা এটা শুনতেই দেওয়া হয় নাই। অনেকে আছে যে ধরেন পার্ট টাইম চাকরি করছে, বা অনেকে আছে যে গভর্নমেন্টের প্রজেক্টে চাকরি করছে, তাদের অনেক কথা আসলে এই পাওয়ারের করিডোরেই আসে নাই। তো ওরা বলছেন যে যেহেতু এই গভর্নমেন্টকে তারা ভাবছেন যে এরা জনগণের সরকার, একটা বিপ্লব থেকে তৈরি হওয়া সরকার, তো ওনারা ভাবছেন যে ওনাদের কাছে যে আমরা এই কথাগুলো বলতে পারবো, সেই আশার থেকেই কিন্তু এই কথাগুলো হচ্ছে। বাট যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ওনারা যেই ধরনের, এটা একটা নিয়মতান্ত্রিকতার বিষয় আছে, জায়গা মতো যাওয়ার বিষয় আছে, এই জায়গাটা আমি কিছুটা ব্যর্থ হতে পারে। বাট
এইটাকে খুব যে আমি বলবো যে এটা অনেক দিনের মানে অনেক দিন ধরে যে পেন্ট আপ যেই ইস্যুগুলো ছিল সেগুলো হঠাৎ করে উন্মোচিত হয়েছে। এবং এই 15-16 বছর আসলে আমরা অনেক দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি, দেশের অর্থ পাচার হয়ে যেতে দেখেছি। অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান এই শব্দটি উচ্চারণ করেই যদি আমি বলি, যারা ছিলেন আসলে প্রধানমন্ত্রীর খুব কাছাকাছি, তারা এক একজন এক একটি ব্যাংক থেকে 36,000 কোটি টাকার মতনও লোপাট হয়ে গিয়েছে আমরা দেখলাম। তাদের যদি আসলে সুষ্ঠু বিচার না হয়, সেক্ষেত্রে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা অর্জন করা কঠিন হবে কিনা। সবাইকে যদি আমরা গণহারে হত্যা মামলার আসামি করি। কালকে চিফ প্রধান উপদেষ্টার আপনার বার্তাটা দেখেন, উনি কিন্তু প্রথমেই বলেছেন প্রথম কাজটাই হচ্ছে যে যারা এই মেহেমটা করলো, যারা এই যে ম্যাসাকারটা করলো, বা যারা লুটপাট করেছে, যারা টাকা বাইরে নিয়ে গেছে, এদেরকে বিচার করাটাই কিন্তু ওনাদের প্রথম কাজ। এটা ওনারা বারবার বলছেন এবং সে লক্ষ্যে অনেক কাজও হচ্ছে। আমরা ইউএনকে আহ্বান জানিয়েছি, ইউএনের যে রাইটস অফিস, তাদেরকে বলা হয়েছে আসেন আপনারা ইনভেস্টিগেট করেন, এবং সেক্ষেত্রে আমাদের আমরা চাই খুবই একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, একটা নিরপেক্ষ জন্য ইনভেস্টিগেশন হয়। সেই লক্ষ্যে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যা জানতে চাও করো, আমরা কোথাও কোনো বাধা হয়ে দাঁড়াবো না। এবং তারা ওয়েলকাম, তারা এসছেন, তারা কাজ শুরু করেছেন। আমরা চাই এর মাধ্যমে পুরো বিশ্ব জানুক কি হয়েছিল, কারা রেসপন্সিবল ছিল, কারা এই হত্যাকাণ্ডটা ঘটালো বা অর্ডারটা দিল। এটা তো জানা খুবই জরুরি। একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলেছে, আমরা জানবো না কেন তাকে খুন করা হলো? যেভাবে আসলে একেবারে সরাসরি রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি যেভাবে আসলে সাধারণ জনগণকে মেরে ফেলার জন্য নির্দেশনা দিয়েছেন, সেটিও তো আসলে নিশ্চয়ই আমরা সবাই সেই বিচারও দেখতে চাই। কিন্তু একটু যদি বলি, আসলে পররাষ্ট্রের জায়গাগুলোও তো আমাদের খুব গভীরভাবে এখন নিয়ন্ত্রণ করতে হবে। পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে, সেগুলো নিয়ে কূটনৈতিকভাবে আমরা কতখানি এগিয়ে যাচ্ছি? না, হচ্ছে তো, আপনি দেখছেন না স্যার, প্রফেসর ইউনূস সবার বড় বড় যারা বাংলাদেশে যতগুলো বড় বড় ন্যাশন আছেন, তাদের সব অ্যাম্বাসাডারদের সাথে উনি বসছেন, কথা বলেছেন, তাদের সাথে ফ্রি ফ্র্যাঙ্ক ডিসকাশন হয়েছে। এবং আমরা দেখেছি যে উনি কালকে তার স্পিচে মানে আমরা যে ধরনের সাপোর্ট পাচ্ছি, উনি বলেছেন যেটা আমরা অভিভূত হয়েছি, যেই ধরনের সাপোর্ট পাচ্ছে। সবাই আসলে চাচ্ছে যে বাংলাদেশ একটা ট্রু ডেমোক্রেসি আসুক, যেখানে তার প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন তার মতো করে সগৌরবে দাঁড়াতে পারে, সেই জায়গাটা তৈরি হোক। এবং আমরা দেখেছি আসলে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথেও নানানভাবে আলোচনা করছে। রাজনৈতিক দলগুলোকেও আমরা দেখেছি আসলে অনেক ধরনের দাবি নিয়ে আসতে, এমনকি কোনো দলকে আমরা 80-র ঊর্ধ্ব দাবি নিয়েও আসলে আপনাদেরকে লিখিত দিতে দেখেছি। সেখানেও একটু সংযত হওয়ার প্রয়োজন বলে আপনি মনে করেন কি? না, এটা সংযত বলার তো দরকার নাই। উনি যেগুলো আপনার যদি দাবি থাকে আপনি বলবেনই। আমি যদি বলি যে না আপনি 2টার বেশি দাবি করবেন না, সেটাও তো ঠিক না। যে যার দাবি, যেটা হচ্ছে যে যেটা যুক্তিপূর্ণ দাবি কোনটুক, সেটা মানুষই ডিসাইড করবে যে না এটা জনগণই ডিসাইড করবে যে কোন কোন দাবিগুলো আসলে ইমপ্লিমেন্টেড হবে, ঠিক না? এটা আমি যদি বলি যে না আপনি 20টার বেশি দাবি আনবেন না, সেটাও তো ঠিক না। আনুক না, সবাই তার মতো 80টা 90-100টা আনুক, এটা নিয়ে কোনো ইয়ে না। কিন্তু পুরোটা হচ্ছে কোনটা ইমপ্লিমেন্টেবল, কোনটা আমরা কি ইমপ্লিমেন্ট করতে পারবো, আর একটা হচ্ছে যে জনগণ আসলে কোনগুলোকে গুরুত্ব দিচ্ছে, যে এই দাবিগুলোকে গুরুত্ব দেওয়া হোক। হ্যাঁ, এই জায়গাগুলো যেমন ধরেন ইলেকশন কমিশন, জনগণের আকাঙ্ক্ষা কি? সে অনেকে বড় হয়েছে 30-35 বছর বয়সে, একবার ভোট দিতে পারে নাই, তার ইচ্ছা কি? সে একটা ডেমোক্রেটিক দেশের সে বাসিন্দা হয়ে অথচ ভোট দিতে পারছে না, অথচ তার নেত্রী বলছেন, তাদের সোকল মানে শেখ হাসিনা বলছেন যে এটা একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতান্ত্রিক দেশ অথচ এদেশের মানে যারা অর্ধেক জনগণ ভোটই দিতে পারছে না, তো সেটা তো হলো না। রাষ্ট্রের মালিক যখন আমরা জনগণকে বলছি, তখন নিশ্চয়ই আমাদের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যেই ছাত্ররা আসলে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের মাঝে বেশিরভাগেরই বয়স 20 থেকে 25 বছরের মাঝে, তাদের বেশিরভাগকেই আসলে ভোট দিতে পারেননি, কিংবা ভোট দিতে গেলেও হয়তো বেছে নেওয়ার যে সুযোগ সেটি তারা পাননি। এটি নিশ্চিত করা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ, যেহেতু আপনাদের একটি নির্বাচন আসলে সামনে আয়োজন করতেই হবে। সেই চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আরেকটি বিরতি নিয়ে আমাকে নিতে হবে। সরি, জি, আমি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, RICL সপ্তাহে দেশে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
সপ্তাহে দেশ দেখছেন। শফিকুল আলম, জনগণের প্রতিক্রিয়া সাধারণত নির্ধারণ করে একটি দেশ সামনের দিকে কিভাবে চলবে, এবং সেই প্রতিক্রিয়া সাধারণত আমরা দেখতে পাই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, যেখানে জনগণ বেছে নেওয়ার আসলে একটি সুযোগ পায়। বাংলাদেশে জনগণ শেষ কবে আসলে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল সেটি হয়তো বেশিরভাগ মানুষ ভুলেও গেছে। সেই সুযোগটি আপনারা কতখানি নিশ্চিত করতে পারবেন? না, আপনি দেখছেন যে এটা খুবই বড় একটা কাজ এই গভর্নমেন্টের, যে জনগণ যাতে ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি একটা ইলেকশন দেখতে চায়। এবং এটা শুধুমাত্র একটা ইলেকশন না, অনেকগুলো সামনে আমাদের অনেক ইলেকশন হবে। প্রত্যেকটা ইলেকশন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যেই কাজগুলো দরকার, যে ইলেকশন কমিশনের রিফর্ম করা, ইলেকশন কমিশনের রিফর্মটাই তো আসলে ফ্রি ফেয়ার ইলেকশনটা এনশিওর করে না। কি লাগে সেই ক্ষেত্রে? লাগে হচ্ছে পুলিশকে যেন রিফর্ম হয়, পুলিশ যাতে কোনো পলিটিক্যাল পার্টির আজ্ঞাবহ না হয়। আমি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও আমি যেন রিফর্ম করতে পারি, যাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাতে নিউট্রালি তার যে দায়িত্ব, সে তো একটা ইলেকশনটা সেই আসলে অর্গানাইজ করে অনেকটা গ্রাসরুটে, তো তারই এই জায়গাগুলো যেন ঠিক হয়। এই প্রত্যেকটা বিষয় দেখা হবে। প্লাস হচ্ছে পলিটিক্যাল পার্টিও যেন বিহেভ করে এমনভাবে যাতে সে ডেমোক্রেটিক ওয়েতে বিহেভ করে, সেখানে যেন মানে যেই ধরনের রিফর্মগুলো দরকার একটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য, প্রত্যেকটা রিফর্মই ক্যারি আউট করা হবে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, চ্যালেঞ্জ যাই হোক আপনারা মোকাবেলা করার এটা এবং শুধুমাত্র এই আগামী একটা ইলেকশন নয়, যাতে আরো 20, 30, 40টা সামনে যতগুলো ইলেকশন হয়, হ্যাঁ, জেনারেল ইলেকশন, যাতে জনগণ বলতে পারে যে না, এই গভর্নমেন্ট এমন কিছু রিফর্ম এনেছে যার ফলে আমি বছরের পর বছর আমি আমার ডেমোক্রেটিক যে রাইটটা সেটা আমি কি এক্সারসাইজ করতে পারছি, আমি ভোট দিতে পারছি। এবং গণতন্ত্রের কথা যখন আমরা বলছি, গণমাধ্যমের কথাও তখন আমাদেরকে বলতেই হবে। সেই গণমাধ্যমে আসলে আমাদের চিন্তার স্বাধীনতা থাকবে কিনা, নাগরিকদের চিন্তার স্বাধীনতা আমরা প্রকাশ করতে পারবো কিনা, সেই নিশ্চয়তা আসলে আমরা একটু বারবার পেতে চাই। আমরা তো ওয়েলকাম করি, আপনারা বারবার লেখেন, বেশি করে লেখেন, অনেক কিছু নিয়ে লেখেন, দেশটা আসলে কোন দিকে যাবে সেগুলো নিয়ে লেখেন। আর স্যার তো বলেছেন যদি আমরা ভুল ত্রুটি করে থাকি, হয়ে যদি থাকে, এগুলো নিয়েও লেখেন, আমাদেরকে দেখায় দেন আমরা কি পেশাগত দায়িত্ব পালনকালে অনেক, এর আগে আমরা দেখেছি সাংবাদিকরা অনেক আনইথিক্যাল কাজ করেছেন, রাজনৈতিক দলের হয়ে কথা বলা, সেটা একটি অনেক বড় অন্যায়। সেখান থেকেও যে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা নতুন করে ভাবছি কিনা? আমরা সবাইকেই তো বলছি যে একটা মানে একটা সব জায়গায় ডেমোক্রেটিক একটা পরিবেশ তৈরি হোক, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এগুলো হোক। যে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের হয়ে আসলে যাতে আর কেউ কোনো পেশাগত দায়িত্ব পালনকারী কোনো কথা না বলেন, সেটি নিশ্চয়ই আমরা নিশ্চিত করতে চাই। কেউ আমরা আমাদের কি যে আপনি যাতে আপনার মেধা, যোগ্যতাকে আপনি যেন আপনি যদি ধরেন একটা প্রমোশন, আগে কি হতো যে আপনি পলিটিক্যালি ওয়েল কানেক্টেড, আপনাকে এমন একটা লোক যে পলিটিক্যালি ওয়েল কানেক্টেড, তাকে আপনার বস বানিয়ে দেওয়া হলো। তো এটা তো ঠিক না। আপনি এত বছর ধরে যোগ্যতার সাথে আপনি একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, আপনি নিউজ পড়ছেন, আপনি জার্নালিজম করছেন একদম ফ্রন্ট লাইনে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ট্যালেন্টটা হচ্ছে না, আপনার যোগ্যতাটা কি, আপনি পলিটিক্যালি ওয়েল কানেক্টেড, সেই জায়গাটার জন্য না হয় আপনার যোগ্যতার ইয়েতে, এবং আপনার যোগ্যতা দিয়ে জন্য আপনি হয়তো অনেক ইয়াং, কিন্তু আপনার এতই যোগ্যতা যে দেখা যাচ্ছে যে আপনি 30-35 বছরে একটা টিভি স্টেশনের আপনি হেড অফ নিউজ হলেন আপনার মেধা দিয়ে। আমরা চাই এগুলো রিফ্লেকশন হোক, যে অর্থাৎ তরুণরা আসলে আর কোনোভাবেই পিছিয়ে না থাকুক। তরুণ কেন, একটা ইলডারলি মানুষকেও যদি তাকে তার ট্যালেন্টকে সরিয়ে রেখে আরেকজনকে, আমরা চাই যেটা যোগ্যতার একটা পরিবেশ তৈরি হোক, একটা ফ্যাসিনেটিং একটা মানে কি বলবো কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার তৈরি। অর্থাৎ 84 বছরে যে তরুণের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে আমরা আসলে বাস্তবায়ন করতে চাই। শফিকুল আলম, অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। দর্শক, আজকে সপ্তাহের দেশ শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।